শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফের মুক্তিযুদ্ধের ডাক মুজিব কন্যার, স্বৈরাচার মুক্ত দেশ গড়তে 21 দফা দাবি প্রকাশ হাসিনার। শেওড়াফুলি থেকে জল নিয়ে সবে রওনা দিয়েছিলেন, তারকেশ্বরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। কুণাল ঘোষকে সিবিআই এর সঙ্গে সেটেলমেন্ট করেছেন বিস্ফোরক তিলোত্তমার বাবা, জবাব দিলেন তৃণমূল মুখপাত্র। পুলিশে ধস্তাধস্তিতে অসুস্থ বহুয়া, সাগরিকা বললেন শাড়ি ধরে টেনেছে। জ্ঞান হারালেন মহুয়া, গ্রেপ্তার রাহুল প্রিয়াঙ্কা খার্গে, বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লিতে ধুন্ধুমার। আমাদের মিসাইলের অভাব নেই, পরমাণু হামলার হুমকি, ভারতকে চোখ রাঙানোর দুঃসাহস পাক সেনাপ্রধান মুনিরের। গাজায় আইডিএফ এর হামলায় মৃত্যু আল জাজিরার 5 সাংবাদিকের, হামাস জঙ্গি দাবি ইসরায়েলের। কেরলে রহস্য মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের, হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার দেহ। স্যার ক্লাসে ঢুকেই কোলে বসতে বলে, গাল টেপে বাজে জায়গায় হাত দেয়, ভয়ঙ্কর অভিযোগ সরকারি স্কুল থেকে। শাড়ি পরে ব্যারিকেডের উপরে উঠে পড়লেন মহুয়া মৈত্র, পুলিশের বাধায় রাস্তাতেই বসে পড়লেন প্রিয়াঙ্কারা। দাদার খুনের বদলা নিতে পরপর গুলি, বসিরহাটে অল্পের জন্য প্রাণে রক্ষা তৃণমূল কর্মীর। বাংলাভাষী শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থায় কি পদক্ষেপ, অভিষেকের প্রশ্নে নীরব কেন্দ্র। ভারতীয় দূতাবাস কর্মীদের হেনস্থা, সিঁদুরে নাস্তানাবুদ পাকিস্তানের, বন্ধ জল গ্যাস সংবাদপত্র। এবার সরাসরি ঢাকায় যাচ্ছে বিএসএফ, অপেক্ষায় বিজেপি কর্তারা। ভারতকে চাপে ফেলতে গিয়ে কোটি কোটি টাকা ক্ষতি পাকিস্তানেরই। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। জ্ঞান হারালেন মহুয়া, গ্রেপ্তার রাহুল প্রিয়াঙ্কা খার্গে, বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লিতে ধুন্ধুমার। বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র দিল্লি। তুমুল ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, আরামবাগের সাংসদ মিতালি বাগ। এদিকে দিল্লি পুলিশের তরফে গ্রেফতার করে বাসে তোলা হয়েছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ 100-এরও বেশি সাংসদকে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে ভোট চুরির প্রতিবাদে উত্তাল দিল্লি। সোমবার সকাল 11:30 নাগাদ সংসদ ভবন থেকে প্রতিবাদী পদযাত্রা শুরু করে ইন্ডিয়া জোটের সাংসদরা। লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের অফিস ঘেরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে তা অনুমান করে কমিশনের তরফে বিরোধী শিবিরকে চিঠি পাঠিয়ে জানানো হয় এই ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত কমিশন। সেক্ষেত্রে 30 জন প্রতিনিধির নাম পাঠাতে বলা হয়। সময় দেওয়া হয় দুপুর 12টা। এইদিকে বিরোধী সাংসদদের এই মিছিলের অনুমতিও দেওয়া হয়নি দিল্লি পুলিশের তরফে। এই অবস্থায় সংসদ ভবন থেকে মিছিল বের হয়। তৃণমূল সাংসদদের হাতে ছিল বাংলায় লেখা ব্যানার। মিছিল কিছুটা দূর এগোতেই ব্যারিকেড দিয়ে মিছিল আটকায় পুলিশ। পাল্টা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন সাংসদরা। গ্রেপ্তারির পর বাসে প্রিয়াঙ্কা গান্ধী, পুলিশি বাধা পেতে রাস্তাতেই বসে পড়তে দেখা যায় সাংসদদের। ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও। অন্যদিকে শাড়ি পরে ব্যারিকেডের উপর চড়েন মহুয়া, সুস্মিতা সহ তৃণমূলের সাংসদরা। ব্যারিকেড টপকে চলে আসেন সপা সাংসদ অখিলেশ যাদব, ভূপেন্দ্র যাদবরা। তাদের কোনো মতে ঠেকিয়ে ব্যারিকেডের ওপারে পাঠানোর চেষ্টা হয়। মিছিল থেকে স্লোগান ওঠে, গলি গলি মে চোর হ্যায়, নরেন্দ্র মোদী চোর হ্যায়। দীর্ঘক্ষণ বিক্ষোভ কর্মসূচি চলার পর দিল্লি পুলিশের তরফে গ্রেফতার করা হয় রাহুল গান্ধী সহ বহু সাংসদকে। নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট থানায়। এদিকে বাসে ওঠার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি জ্ঞান হারান বলেও খবর। এদিকে অসুস্থ হয়ে পড়েন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগও। রাহুল গান্ধী দুজনেরই দেখভাল করেন। এই ঘটনায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, ওরা কথা বলতেই চায় না, কারণ ওরা মুখ লুকোতে চাইছে। সত্যিটা গোটা দেশের সামনে চলে এসেছে। এই লড়াই রাজনৈতিক নয়, সংবিধান বাঁচানোর লড়াই। ফলে আমরা চাই সঠিক ভোটার লিস্ট। বিজেপিকে এক হাত নিয়ে প্রিয়াঙ্কা বললেন, বিজেপি ভয় পেয়েছে, তাই পুলিশকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। বিজেপির পাল্টা তোপ, গোটাটাই সাজানো। বিজেপি নেতা তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, এখনো পর্যন্ত একটি অভিযোগেরও পক্ষেও প্রমাণ দিতে পারেনি বিরোধীরা। আমাদের মিসাইলের অভাব নেই, পরমাণু হামলার হুমকি, ভারতকে চোখ রাঙানোর দুঃসাহস পাক সেনা প্রধান মুনিরের। ফের পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের। আমেরিকায় গিয়ে পরমাণু হামলার বুলি, অর্ধেক পৃথিবী ধ্বংস করে দেওয়ার হুমকি আসিম মুনিরের। আমেরিকায় ট্রাম্পায় ব্যবসায়ী আদানান আসাদের আমন্ত্রণে ব্ল্যাক টাই ডিনারে সামিল হয়েছিলেন পাক সেনা প্রধান আসিম মুনির। সেখানে তিনি নয়াদিল্লিকে হুমকি দিয়ে বলেন, আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি আমরা মনে করি যে আমরা ডুবছি, তবে আমরা অর্ধেক দুনিয়াকে আমাদের সঙ্গে নিয়েই ডুববো।
সিন্ধু নদ নিয়েও আসিম মুনিরের মুখে বড় বড় কথা শোনা যায়। ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করায় জল পাচ্ছে না পাকিস্তান। দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী আমেরিকার পাক সেনা প্রধান আসিম মুনির বলেন, সিন্ধু নদের উপর ভারতের বাঁধ বানানোর অপেক্ষা করব আমরা, আর যখন তৈরি হয়ে যাবে তখন আমরা 10টা মিসাইল দিয়ে ওই বাঁধ ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, আমাদের মিসাইলের অভাব নেই। তবে ভারতকে অপদস্থ করতে গিয়ে মুনির নিজের দেশকেই অপমান করে বসেন। সূত্রের খবর, আসিম মুনির ওই বৈঠকে ভারতকে মার্সিডিজ গাড়ি এবং পাকিস্তানকে ডাম্প ট্রাকের সঙ্গে তুলনা করেন। বলেন, ভারত হলো চকচকে মার্সিডিজ যা হাইওয়ে দিয়ে ফেরারির মতো আসছে, কিন্তু আমরা হলাম ইট পাথরে ভর্তি ডাম্প ট্রাক। যদি ট্রাক গাড়িকে ধাক্কা মারে তাহলে কার ক্ষতি হবে? ভারত সরকারের তরফে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি মেলেনি। গাজায় আইডিএফ এর হামলায় মৃত্যু আল জাজিরার 5 সাংবাদিকের, হামাস জঙ্গি দাবি ইসরায়েলের। গাজার মাটিতে ইসরায়েল সেনার বেলাগাম হামলায় মৃত্যু হলো 5 সাংবাদিকের। মৃত ওই 5 সাংবাদিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার কর্মী বলেই দাবি করা হচ্ছে। অবশ্যই এই হামলার দায় অস্বীকার করেনি ইসরায়েলের সেনাবাহিনী, বরং তাদের দাবি যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন হামাস সদস্য। গাজা দখলের পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইতিমধ্যেই সে পরিকল্পনায় অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে মন্ত্রিসভার তরফে। এরপরই হামলার ঝাঁজ আরো বেড়েছে ধ্বংসপুরী গাজায়। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী গাজা শহরের আল শিফা হাসপাতালের মূল দরজার বাইরে সংবাদকর্মীদের একটি অস্থায়ী তাঁবু ছিল। সেখানেই হামলা চালায় ইসরায়েলি সেনা। ঘটনায় মৃত্যু হয় 7 জনের, তার মধ্যে 5 জন তাদের সংস্থায় কর্মরত সাংবাদিক। তারা হলেন সাংবাদিক আনাস আল শরীফ, মোহাম্মদ কেরিকে, এছাড়া চিত্র সাংবাদিক ইব্রাহিম জাহির, মোমেন আলিওয়া এবং মোহাম্মদ নওফাল। ইসরায়েলের হামলায় মৃত 5 সাংবাদিক এই খবর প্রকাশ্যে আসার পরই পাল্টা বিবৃতি দেওয়া হয় ইসরায়েলের সেনার তরফে, যেখানে বলা হয়েছে মৃতদের মধ্যে আনাস আল শরীফ হামাসের একটি সন্ত্রাসবাদী সেলের প্রধান হিসেবে কর্মরত ছিল, যার জেরেই তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এদিকে মৃত্যুর ঠিক কয়েক মুহূর্ত আগেই গাজায় ইসরায়েলি বোমা হামলার খবর প্রকাশ করেন শরীফ। তার এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে দেখা যাচ্ছে রাতের আকাশে মুহুর্মুহু বোমা পড়ছে। আল জাজিরা জানিয়েছে পোস্টটি শরীফের কোনো বন্ধু পোস্ট করেন। তার মৃত্যুর খবর পাওয়ার পর তার অ্যাকাউন্ট থেকেই তা শেয়ার করা হয়। বোমা বিস্ফোরণের ভিডিওর পাশাপাশি পোস্টে লেখা, যদি আমার এই বার্তা আপনাদের কাছে পৌঁছায় তাহলে জেনে রাখুন ইসরায়েল আমাকে হত্যা করতে এবং আমার কণ্ঠস্বর দমন করতে সফল হয়েছে। কেরলে রহস্য মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের, হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার দেহ। কেরলে কাজ করতে গিয়ে মৃত্যু হলো বঙ্গের এক পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিকের নাম আবুল হোসেন, বয়স 27 বছর। জানা গিয়েছে আলিপুরদুয়ার ফালাকাটা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ার শেষ সীমানায় বাড়ি ওই যুবকের। গত 27শে জুলাই কেরলে কাজ করতে যান ওই যুবক। সেখানে রং মিস্ত্রির কাজ করতেন। শুক্রবার কেরলের কত্তাখাল থানার অধীন একটি ঝোপ থেকে আবুল হোসেনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে ওই যুবকের পরিবার কেরলে গিয়ে মৃতদেহ শনাক্ত করেছে। রবিবার সেখানেই আবুলের শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। পরিবার খুনের অভিযোগ দায়ের করেছে। মাত্র কয়েকদিন আগে কেরলে কাজ করতে গিয়ে এমন রহস্য মৃত্যুর ঘটনায় ঘোর সন্দেহ পরিবারে। মৃত যুবকের কাকা আমিনুল হক বলেন, হাত পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানতে পেরেছি আমরা। এটি একটি খুনের ঘটনা। কারা ওকে খুন করলো তা তদন্ত করছে পুলিশ। আমরা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছি। এদিকে আবুলের মৃত্যুর বিষয়টি জানাজানি হতে ফালাকাটে চাঞ্চল্য ছড়িয়েছে। ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে রবিবার ওই পরিবারে গিয়ে মৃত যুবকের স্ত্রীর সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ফালাকাটা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভগীরথ মণ্ডল বলে, পরিবারটি খুবই দরিদ্র। আমরা খোঁজ খবর নিচ্ছি। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের নিগ্রহের ঘটনা ঘটেই চলেছে। এক্ষেত্রেও তেমন কিছু হয়েছে কিনা তা খোঁজ নিচ্ছি। সম্প্রতি ভিন রাজ্যে বাংলা ভাষা ও বাঙালির ওপর হেনস্থার অভিযোগ দেশ জুড়ে তরজা তুঙ্গে। বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে এই ধরনের অভিযোগ বেশি এসেছে। তার মাঝে কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুতে অত্যাচার নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। স্যার ক্লাসে ঢুকেই কোলে বসতে বলেন, গাল টেপেন, বাজে জায়গায় হাত দেন, ভয়ঙ্কর অভিযোগ সরকারি স্কুল থেকে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ছাত্রীদের। একজন নয়, দুজন নয়, একাধিক ছাত্রী এমন গুরুতর অভিযোগ করলো। তাদের দাবি প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরেই যৌন হেনস্থা করছেন। এরপর সোমবার অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রছাত্রীরা। ক্ষোভ সামলাতে না পেরে প্রধান শিক্ষককে হেনস্থা ছাত্রছাত্রী সহ অভিভাবকদের মারধর করা হয় তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এলে পুলিশ গাড়িতে নিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রীদের।
পূর্ব মেদিনীপুরের তমলুকের একটি হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ তুলল ছাত্রীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই যৌন হেনস্থা করছিলেন ওই শিক্ষক। অভিযোগ, ছাত্রীদের আঁকা দেখা করা থেকে শুরু করে তাদের কোলে বসিয়ে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। ঘটনা হয়ে আসছিল কয়েক মাস ধরেই। এরপর বেশ কয়েকজন ছাত্রী তাদের বাড়িতে জানায় বিষয়টি। তারপরে স্কুলে উপস্থিত হন অভিভাবকরা। প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন সরাসরি। অভিভাবকদের প্রশ্নের যথাযথ কোনো উত্তর প্রধান শিক্ষক না দেওয়ায় তাকে টেনে হিঁচড়ে বাইরে মাটিতে বসিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা। ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর সহ তমলুক থানার পুলিশ। পুলিশের সামনে প্রধান শিক্ষককে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যেতে গেলে পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় ছাত্রীরা। দীর্ঘ 1 ঘন্টা সময় অতিক্রম করার পর থানায় নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। নবম শ্রেণীর এক ছাত্রী বলে, কোনো বাহানা দিয়ে ডাকে, তারপর গাল টেপে পেটে টাচ করে, ছোট মেয়েদেরও ছাড়ে না, বাজে কথা বলে, খালি বলে আলাদা দেখা করবি, পড়ার কথা আছে, কিন্তু কিছুই থাকে না। নবম শ্রেণীর আরো এক ছাত্রী বলে, স্যার যদি এমন করে কি করব বলুন তো, খুব ভয় লাগে। অনেক ছাত্রী আছে যারা শুধু ক্লাসে আসে পরীক্ষার সময়। ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী বলে, স্যার ক্লাসে ঢুকে মেয়েদের কাছে ডাকে, ছেলেদের ডাকে না। যে ছেলে ক্লাসের টপার তাকেও মারে, মেয়েদের বলে না। স্যার মেয়েদের ডেকে কোলে বসায়, তারপর তার গাল টেপে উল্টোপাল্টা জায়গায় হাত দেয়। কিছুদিন ধরে এটাই চলছে, আমরা সাহস করে বলতে পারিনি। প্রধান শিক্ষক বলেন, আমার কিছুই বলার নেই। শাড়ি পরে ব্যারিকেডের উপরে উঠলেন মহুয়া মৈত্র। পুলিশের বাধায় রাস্তাতে বসে পড়লেন প্রিয়াঙ্কারা। এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদে ধুন্ধুমার। দিল্লির রাস্তায় দেখা দিল বিরোধী দলগুলির ঐক্য। একদিকে যেখানে নির্বাচন কমিশনের সদর দপ্তরে যেতে বাধা দিচ্ছে পুলিশ আধা সেনা, সেখানে ব্যারিকেডের উপরে উঠে পড়লেন মহুয়া মৈত্র। প্রতিবাদী রূপে দেখা গেল তৃণমূল কংগ্রেস সাংসদকে। ব্যারিকেড টপকান অখিলেশ যাদবও। পুলিশের বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়লেন বিরোধী সাংসদরা। প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে দীপল যাদব, একাধিক মহিলা সাংসদ বসে পড়েন রাস্তায়। উপস্থিত রয়েছেন রাহুল গান্ধী, ডেরেক ওব্রায়েন সহ একাধিক সাংসদ। তারা বলছেন জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তর পর্যন্ত যেতে চায়, কিন্তু পুলিশের তরফে লাগাতার মাইকিং করে বলা হচ্ছে এখানে জমায়েতের অনুমতি নেই। বিরোধীদের পূর্ব পরিকল্পিত কর্মসূচি ছিল নির্বাচন কমিশনের সদর দপ্তর ঘেরাওয়ের। সেই কর্মসূচি অনুযায়ী সকাল 11:30টার সময় সংসদের মকরদ্বারে জমায়েত করেন প্রায় 200 সাংসদ। এরপর তারা একসঙ্গে এগোতে থাকেন, কিন্তু মিছিলের শুরুর মুখেই বাধাপ্রাপ্ত হয়। মাত্র 400 মিটার এগোতেই পুলিশ বিরোধী সাংসদদের আটক দেয়। ব্যারিকেড দিয়ে পথ আটকে দেওয়া হয়, কিন্তু তাতেও দমানো যায়নি বিরোধীদের। মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, একে একে সাংসদরা ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন। মহিলা পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। সাংসদদের বাধা দেওয়ায় এরপর রাস্তায় বসে পড়েন প্রিয়াঙ্কা গান্ধী ও অন্যান্য সাংসদরা। রয়েছেন রাহুল গান্ধী থেকে শুরু করে কংগ্রেস নেতা তথা প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ আসারউদ্দিন। শেষে পুলিশ বিরোধী সাংসদদের জোর করে বাসে তুলে দেয়। তার খুনের বদলা নিতে পরপর গুলি। বসিরহাটে অল্পের জন্য প্রাণে রক্ষা তৃণমূল কর্মীর। মাস কয়েক আগে তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হয়েছিল উত্তর 24 পরগনার বসিরহাটে। এবার আরো এক তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়ি লক্ষ্য করে চলল গুলি। দুষ্কৃতী হামলা থেকে কোনো রকমে রক্ষা পেলেন ওই তৃণমূল কর্মী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দাদার খুনের বদলা নিতেই কি এ হামলা, সেই প্রশ্ন উঠছে। বসিরহাটের গেটরা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘোনা গ্রামে বাড়ি তৃণমূল কর্মী মইদুল শেখের। সোমবার ভোর রাতে এই বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের থেকে প্রাণ বাঁচাতে কোনো রকমে লুকিয়ে পড়েন মইদুল। দরজায় গুলি লাগে বলে অভিযোগ। স্থানীয়রা আওয়াজ পেয়ে বেরিয়ে এলে দুষ্কৃতীরা এলাকা ছাড়ে। ঘটনা আতঙ্কিত ওই তৃণমূল কর্মী ও পরিবার। বসিরহাট থানায় কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ ইতিমধ্যেই দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে। বাংলা ভাষার শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থায় কি পদক্ষেপ? অভিষেকের প্রশ্নে নীরব কেন্দ্র। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি সন্দেহ, আর তার জেরে ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা চূড়ান্ত হেনস্থার শিকার হচ্ছেন বলেই অভিযোগ। তাদের সুরক্ষায় কি ব্যবস্থা নিয়েছে কেন্দ্র? এই প্রশ্ন তোলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা লোকসভার তৃণমূলের বিরোধী দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্নে নীরব কেন্দ্র। অভিষেক পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে মোট 2টি প্রশ্ন করেন। তার প্রথম প্রশ্ন, দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কজন পরিযায়ী শ্রমিক রয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, সত্যি কি বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষায় কথা বলার জন্য ভিন রাজ্যে হেনস্থার শিকার হচ্ছেন? তৃতীয়ত, নির্যাতিত পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় কি ব্যবস্থা নিয়েছে কেন্দ্র? শ্রম মন্ত্রকের তরফে শুধুমাত্র প্রথম প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। জানানো হয়েছে, গত 2021 সালের 26শে আগস্ট কেন্দ্রের তরফে শ্রম পোর্টাল চালু করা হয়েছে। শ্রমিকরা নিজেরাই নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এই পোর্টালের মূল উদ্দেশ্য অসংগঠিত পরিযায়ী শ্রমিকদের নানা তথ্য সম্বলিত ডেটাবেস তৈরি করা। তার ফলে সরকারি সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা তারা সহজেই পাবেন। গত 5ই আগস্ট পর্যন্ত পাওয়া তথ্য বলছে, এই শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করেছে 30,98,00,000 পরিযায়ী শ্রমিক।
তাদের মধ্যে বাংলার 2,64,81,453 জন। তবে তারা যে সকলে বাইরে গিয়ে কাজ করছেন কিংবা যারা নাম নথিভুক্ত করেছেন তারাই বাইরে গিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। তবে পরিযায়ী শ্রমিক হেনস্থা প্রসঙ্গে অভিষেকের প্রশ্ন এড়িয়ে গিয়েছে কেন্দ্র। ভারতীয় দূতাবাস কর্মীদের হেনস্থা, সিঁদুরে নাস্তানাবুদ পাকিস্তানের। বন্ধ জল গ্যাস সংবাদপত্র। পেহেলগাঁও হামলার পর ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। সেই জ্বালা মেটাতে এবার ভারতীয় দূতাবাসের কর্মীদের হেনস্থা শুরু করলো ইসলামাবাদ। দূতাবাসের কর্মীদের জল, রান্নার গ্যাসের পরিষেবা বন্ধ করা হয়েছে বলে অভিযোগ। এমনকি তাদের দৈনিক সংবাদপত্র দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। শত্রু রাষ্ট্রে কর্মরত দূতাবাসের কর্মীদের বক্তব্য, এই ঘটনা ইচ্ছাকৃত, পূর্ব পরিকল্পিত এবং ভিয়েনা চুক্তির লঙ্ঘন। সংবাদ সংস্থা CNN এর প্রতিবেদন অনুযায়ী একটি সরকারি সূত্র জানিয়েছে, পাকিস্তানে নিযুক্ত ভারতীয় দূতাবাস কর্মীদের হেনস্থার পরিকল্পনা করেছে প্রতিবেশী রাষ্ট্রের গুপ্তচর সংস্থা ISI, যাতে করে তাদের প্রাত্যহিক জীবনযাত্রা এবং কাজ ব্যাহত হয়। উল্লেখ্য, পাকিস্তানের সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেডের গ্যাস পাইপলাইন রয়েছে দূতাবাসে। যদিও ইচ্ছাকৃতভাবে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে, স্থানীয় গ্যাস সিলিন্ডার বিক্রেতারা যারা ইতিপূর্বে জ্বালানি সরবরাহ করতেন তাদেরও পাক কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে তারা যেন ভারতীয় কর্মীদের কাছে গ্যাস বিক্রি না করেন। এই অবস্থায় খোলা বাজার থেকে বেশি দাম দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে দূতাবাস কর্মীরা। জানা গিয়েছে, একইভাবে পানীয় জল সরবরাহকারী ভেন্ডারের মালিকদের নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন ভারতীয় দূতাবাস পানীয় জল সরবরাহ না করেন। এর ফলে চরম বিপদে পড়েছেন দূতাবাস কর্মীরা। যেহেতু পৌরসভার জল ফিল্টার না করে খাওয়া বিপজ্জনক, একইভাবে সংবাদপত্র ব্যবসায়ীদেরও দূতাবাস কর্মীদের কাছে সংবাদপত্র বিলি করতে বারণ করা হয়েছে। মনে করা হচ্ছে, ভারতীয় দূতাবাস যাতে স্থানীয় সংবাদ সম্পর্কে অবগত না হতে পারে সেই ব্যবস্থাই করা হয়েছে কৌশলে। সরকারি সূত্রে খবর, এভাবে দূতাবাস কর্মীদের হেনস্থা কেবল ভিয়েনা চুক্তির লঙ্ঘন নয়, পাশাপাশি কর্মশ ভঙ্গুর ভারত-পাক সম্পর্কের জন্য বিপজ্জনক। 10. শেওড়াফুলি থেকে জল নিয়ে সবে রওনা দিয়েছিলেন তারকেশ্বরে, ঘটে গেল মর্মান্তিক ঘটনা। শ্রাবণ মাসের শেষ সোমবার আজ তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়, তার মাঝেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। তারকেশ্বর মন্দিরে জল ঢালতে গিয়ে মৃত্যু হলো এক পুণ্যার্থীর। মৃতের নাম অমিত পাকড়ে, বয়স বছর 35, বাড়ি হাওড়া জেলার পালি এলাকায়। জানা গিয়েছে, সোমবার সকালে বাইক নিয়ে 10 জন বন্ধু আত্মীয় তারকেশ্বর মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে শেওড়াফুলি পৌঁছন। শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে বাইকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হন তারা। তারকেশ্বর মন্দিরের প্রবেশের আগে বাজিতপুর চৌমাথায় এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অমিত। প্রথমটায় ভেবেছিলেন প্রচন্ড গরমে অসুস্থ লাগছে। প্রথমটায় সেভাবে কাউকে কিছু জানাননি, পরে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়তে থাকেন তিনি। তড়িঘড়ি তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসাও শুরু করেন চিকিৎসকরা। কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় তার। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ইতিমধ্যে। অমিতের এক সঙ্গী বলেন, সবকিছু ঠিকঠাকই চলছিল, আমরা ভীষণ মজা করে এলাম। একটু শরীর খারাপ লাগছিল বলল, তবে নিজেই বলল ঠিক হয়ে যাবে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। অমিতের আরেক সঙ্গী বলেন, পুলিশ বলল বাইক নিয়ে ঢোকা যাবে না। বাইক থেকে নামার পরে অসুস্থ বোধ করতে থাকে, কেমন একটা মৃগের মতো হয়। হাসপাতালে নিয়ে গেল, সব শেষ হয়ে যায় মুহূর্তে।